স্ত্রীকে ভালো রাখার মানে ভালো ভালো খাবার দেয়া আর একটা ভালো বাসস্থান দেয়া, তাই কি? তাই কিন্তু নয়। আত্মিক শান্তিটাও কিন্তু খুব জরুরি, তাই না? সবাই কিন্তু বিলাসিতায় সুখী হয় না। কেউ কেউ চায় একটা স্বামীর হাত ধরে আজীবন কাটিয়ে দেবে, যে স্বামী তাকে সমস্ত দুঃখ কষ্টে তার পাশে থাকবে, তাকে আগলে রাখবে। কি তাই তো? একজন স্ত্রীর প্রতি যেমন তার স্বামীর কর্তৃত্ব রয়েছে, সেই রকমই স্বামীর প্রতিও কিন্তু স্ত্রীর পূর্ণ হক রয়েছে। সংসার জীবনে আসবে কলহ, ঝগড়া, বিবাদ, অনেক কিছুই আসবে। তাই বলে সাংসারিক জীবনটাকে বিষাদভাবে কাটিয়ে দেব তা তো নয়। কষ্ট দুঃখ যেমন আসবে তেমন চলে যাবে। সাংসারিক জীবনটা কী করে ভালোভাবে কাটানো যায়, কীভাবে আনন্দের মধ্যে থাকা যায়, সেই চেষ্টা কিন্তু সবসময় করে যাওয়া উচিত প্রত্যেক স্বামী স্ত্রীর। প্রত্যেক স্ত্রীর অনুভূতিগুলো যদি তার স্বামীরা ভালোভাবে বোঝার চেষ্টা করে, তাহলেই বুঝতে পারবে যে তার স্ত্রী তার কাছে কী চায়। একজন সত্যিকারের সত্যি কথা বলতে বেশ কিছু স্ত্রী বা বেশিরভাগই স্ত্রী কিন্তু তার স্বামীর কাছে শখ, আহ্লাদ, ভালোবাসা এসবই চায়, এর বেশি কিন্তু কিছুই চায় না। আর এইসব যদি তাকে বোঝা যায় যে সে কী চায়, তাহলে কিন্তু খুব সহজে তাকে কাবু করা যায়, তাই তো বলুন? হ্যালো এভরিওয়ান, আমি মায়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেক কিছু বলে ফেললাম না তোমাদের সাথে। আসলে না আমার এই কথাগুলো এখন মনে পড়ছিল, তাই তোমাদেরকে বললাম যে একটা সাংসারিক জীবনে তার স্ত্রী তার স্বামীর কাছে কী কী চায়। সে কিন্তু অনেক স্ত্রী তার জীবনে বাবা মা সমস্ত কিছু কিন্তু ত্যাগ করে একজনের দিকে তাকিয়ে। আর সে যদি তার সেই কষ্ট দুঃখ ভালোবাসা সমস্ত কিছু বুঝতে পারে সেই স্বামী, তাহলে তো সেই স্ত্রীর কোনো দুঃখ কষ্টই থাকে না, সুন্দরভাবে হাসিখুশিভাবে জীবনটা কিন্তু কাটিয়ে দিতে পারে। আর যদি কোনো হাজব্যান্ড বা বর বা যাই বলো না তোমরা, সেই বাড়ির কর্তা যদি তাকে প্রতিনিয়ত কষ্ট দুঃখ খোঁটা কিছু দেয়, তখন কিন্তু সে বারবার তার পুরনো কথা, বাড়ির কথা সমস্ত কিছু মনে করবে যে তার আগের জীবনটা কত ভালো ছিল, সে হয়তো ভুল করে ফেলেছে, এই সব মনে হয়। যাই হোক, আর একটা মেয়েকে বা একটা স্ত্রীকে যদি সারাদিন খুশি একটু খুশি রাখা যায়, সে কিন্তু সারাটা দিন কি সারাটা জীবন আপনার সঙ্গে খুব ভালোভাবে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেবে। তো যাই হোক, সকালের কাজকর্মগুলো দেখো আমার কি তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে যাচ্ছে। আসলে সকালে তো তাড়া লাগে, তোমাদের দাদাভাইয়ের সকালে অফিস থাকে, সেই জন্য আমারও সকালে তাড়া লাগে সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করে শেষ করে দেওয়ার। না হলে তো মেয়ের কাছেও থাকতে হবে, যেহেতু অনেক ছোট, সেই জন্য আমার খুব ভয় লাগে, জানো তো। ওকে একা ঘরে রেখে বাইরের কাজকর্ম করতে আমার ভীষণ ভয়। আর আমার তো সমস্ত কাজ বেশিরভাগই বাইরে, তো সেই জন্য আরও বেশি সমস্যায় পড়তে হয়। তো আজকে না তোমার দাদাভাইকে আমি আনতে বলেছি মাংস, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম যে কলা পাতায় খাবো, তো কলা পাতায় একটু মাংস ভাত না হলে তো ঠিক হয় না। সেই জন্য যতই বলি, কিন্তু আমার মাথায় কিন্তু সবসময় দুশ্চিন্তা থাকে, দুশ্চিন্তা বলো চিন্তাই বলো, যে মাসটা কীভাবে চালাবো, কত টাকার মধ্যে চালাবো। সেটা কিন্তু প্রত্যেকটা মনে হয় স্ত্রীর বা যে সংসারটা চালায়, যার হাতে সাংসারিক খরচাটা থাকে, তার মাথায় এটা থাকে। তো আমাদের তো এই মাসে না, সত্যি কথা বলছি, এই মাসে আমাদের মুদি দোকানের যদি জিনিসপত্র বলো, অনেকটা টাকাই বেরিয়ে গেছে। অনেক কিছুই আমাদের বলতে গেলে বেশিরভাগ জিনিস নুন থেকে হলুদ থেকে সমস্ত কিছু আনতে হয়েছে বলে অনেক খরচাই ওইদিকে হয়ে বেরিয়ে গেছে। সেই জন্য এখানে মাছ মাংস খাওয়াটা একদমই তো ছেড়ে দিলে হয় না। এই জন্য মাছ মাংসটা না খুব একটা বেশি খাওয়া হয় না আমার এখানে, যতটা কলকাতা শহরে খাওয়া হয়। তো এখানে অতটাও বেশি না, যেহেতু মাসের মাঝপথে চলছি, এখনও মাস শেষ হতে অনেক দেরি। তো সেইভাবেই আমাকে চালাতে হবে, যাতে পুরো মাসটা আমার এই টাকাতেই চলে যায়। আর আমি আমার সাংসারিক খরচ কেমন করি, কত টাকা নিয়ে আমি একটা মাস চালাই, সেই সমস্ত ভিডিও তোমাদের আমি একদিন দেবো, খুব শিগগিরই দেবো হয়তো, যে আমার মাসিক খরচা কত আর কত টাকার মধ্যে আমি সংসার চালানোর চেষ্টা করি।
আমি কিন্তু প্রত্যেক মাসেই একটা লিস্ট করি, জানো তো, মানে কিছু কমন লিস্ট যেগুলো মানে এই ধরো বাড়ি ভাড়া, লাইটের বিল, এগুলো বাদ দিয়ে সাংসারিক কিছু বিল করি, যেগুলো আমার মুদি দোকান কিংবা দুধের পেছনে মাসিক খরচা, মাছ মাংসের পেছনে এই খরচা, মাসিক এই খরচাগুলো কিন্তু আমি তুলে রাখি। কিন্তু মাঝে মাঝে দেখবে কোনো একটা কারণ বিশেষে না একটু বেশি খরচ হয়ে যায়। এই যেমন ধরো আগের মাসে ডাক্তারের পেছনে খরচা প্রায় 5,000 টাকা যে কোন দিক থেকে হুশ করে বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। সেই জন্য এই মাসে বেশি চাপ হয়ে পড়েছে, জানো তো। এটাই হলো সবথেকে বড় চাপ। যদি মানে কিছুদিন আগে আমিও অসুস্থ ছিলাম, কিছু দিন নয় কিছু মাস আগে, তখন বেকার আমার পেছনেও না নাই বলে 30-40 হাজার টাকা তোমাদের দাদা ভাইয়ের কিন্তু বেরিয়ে গেছে। তো সেই জন্য না আমাদের টানাটানিটা ভীষণভাবে চলছিল। কথা ছিল যে এই মাসে আমাকে একটা ফোন কিনে দেবে। যেহেতু আমার এই ফোনটা দেখো অনেক দিনের হয়ে গেছে আর খুব ভালো ভিডিও স্পষ্ট আসে না, সেই জন্য আমাকে বলেছিল কিনে দেবে। কিন্তু এই যে মাঝখানে যে এতগুলো খরচ ডাক্তারের পেছনে, এতেই না আমাদের সেই টাকাটা ব্যয় হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই না একদম পছন্দ করে না যে ইনস্টলমেন্টে বা ইএমআইতে কোনো কিছু কিনবে, সেই জন্য আমার কিছুই কেনা হয়নি। মানে কিছুই বলতে ফোন কেনার কথা ছিল, অনেক কিছু আসবাব ঘরের কেনার কথা ছিল, সেসব কিছুই কেনা হয়নি। আর সত্যি কথা বলতে আমি ওকে চাপ দিই না, কারণ আমি তো জানি ও কত টাকা ওর কত টাকা আয় আর কত টাকা ব্যয়। তো সেই জন্য না আমি ওকে আমি বলেছি ঠিক আছে থাক। আসলে কী বলো তো, আমার যদি মনিটাইজেশনটা অন হতো না, তাহলে আমি খুব সহজে না কি টুকটুক করে নিজের পয়সা দিয়ে না কিছু আমি নিজে করে নিতে পারতাম। যেহেতু আমার কোনো দিক দিয়েই রোজগার নেই, আমি মানে এত পড়াশোনা শিখলাম, এত অনেক দূর পড়াশোনা করেছি আমি, হাই কোয়ালিফিকেশান থাকা সত্ত্বেও কিছু করতে পারি না। মাঝে মাঝে খুব ডিপ্রেস লাগে, খুব অসহায় লাগে, আমি কোনোটাই একটু হেল্প করতে পারি না তোমাদের দাদাভাইকে কোনো দিক থেকে। এই ধরো ভিডিও কিন্তু আমি অনেক দিন থেকেই বানাচ্ছি, কিন্তু না এখনও সেরকম জায়গায় পৌঁছতে পারিনি, মানে এখনও ইনকামটা স্টার্ট করতে পারিনি। তো সেই জন্য না একটা সময় খুব ডিপ্রেশন হয়ে পড়ি। যাই হোক, তোমার দাদাভাই কোনো দিন আমাকে সেরকম কিছু বলেনি, কিংবা বলে থাক না যেভাবে চলছে চলুক, ঠিক একদিন হবেই, তোমারও দেখো সবার মতন তোমারও হবে। তো সেই আশাটা নিয়ে আমিও রয়েছি, দেখি আমারও যদি একদিন ইনকামটা স্টার্ট হয়। জানো তো মাঝে আমি টিউশন স্টার্ট করেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে না আমি টিউশন একজন তো ঠিকঠাকই পড়ছিল, আরেকজন না আমাকে মাসের পর মাস মায়না দিত না। আমার না বলতেও খুব খারাপ লাগে। আর সত্যি কথা, গার্জেনরাও কি, একটা মানুষ টিউশন করলে তাকে তো মাসের মায়নাটা দিয়ে দেওয়া উচিত, কারণ সে তো তার মায়নার জন্য, ইনকামের জন্যই টিউশনটা করে। আর সেই জন্য আমি টিউশনটা এক প্রকার ছেড়েই এসেছি ওইখানে, যেহেতু এখানে থাকবো বলে। আর এখানে দেখো মাম্মাম রোদে দৌড়াদৌড়ি করছে, যেহেতু বলেছি কি আমি কলা পাতায় খাবো, সেই জন্য পিসিকে আমি বলেছি পিসি তুমি কলা পাতা আমাকে পেরে দিও, আমি আজকে কলা পাতায় ভাত খাবো। পিসি গেছে কলা পাতা পাড়তে, আর তার সঙ্গে কিছু কলাও মানে পাড়তে। আসলে এখানে না সিঙ্গাপুরি কলা খুব হয়, আর যে বাড়িতে আমরা থাকি সেই বাড়িতেই কলা গাছে কলা হয়েছে, একদম গাছ পাকা মানে গাছের পাকা কলা, সিঙ্গাপুরি কলা। তো পিসি সেগুলো পাড়তে গেছে, সেগুলো নিয়ে আসবে। আর দেখো এখানে যে ট্যাঙ্কি ওভারফ্লো হয়ে জলটা এখানে আমাদের জমে, এই সর্ষেগুলো কিন্তু আমার ঠাকুমা ধুয়ে রোদে দিয়ে দিয়েছে। এত বালি ছিল এর মধ্যে, সে মানে কি বলবো, ওই জন্য ধুয়েই এখানে রোদে দিয়ে দিয়েছে। এখন আমি মাম্মামকে ধরে নিয়েছি, আমি বলছি রোদে রোদে ঘুরিস না মাম্মাম, কার কথা কে শোনে। তো ওই দেখো পিসে কিন্তু আমার জন্য কলা পাতা ঠিক কেটে নিয়ে আসছে, আর বালতিতে করে এনেছে পাকা সিঙ্গাপুরি কলা। আর তোমার দাদাভাইকে তো বলেছিলাম যে আমার জন্য মানে একটু মাংস নিয়ে এসো, আজকে খাবো কলা পাতা। তো সেও নিয়ে এসেছে, অল্প করেই নিয়ে এসেছে, যেহেতু আমাদের 3 জনের। আর কী বলো তো, দুপুরের মাংস আমরা রাতে খাই না, কারণ এখন এতটাই গরম পড়েছে না, সেই জন্য একবেলাতেই খেয়ে শেষ করে দিতে পারবো, এরকমই অল্প করেই মাংস আনতে বলি। তা এই যে মাংস নিয়ে এসেছে, আর আমি একটাই আলু কেটে দিয়েছি। মামামও একটু ভালো খায় মাংসটা হলে, আসলে ও তো মাংস খুব একটা খায় না, ঝোল আর আলু দিয়ে যেটুখানি খায়। তো এখন মাংসটা কষাচ্ছি, বাদবাকি তরকারি আমার হয়ে গেছে। আর ভাতটাও মানে ফুটিয়ে আমি নামিয়ে রেখে দিয়েছি, কিছুক্ষণ পরে ফ্যানটাও গেলে নেবো, তাহলে ভাতটাও আমার কমপ্লিট হয়ে যাবে। আর দেখো মাংস কিন্তু আমি লঙ্কার গুঁড়োও দিই না, টমেটোও দিইনি, লঙ্কাও দিইনি, কিন্তু কালারটা কত ভালো এসছে না। কষানোর সময় একটু চিনি দিয়েছিলাম। আমার বাবা বলে যে কষানোর সময় নাকি চিনি দিলে কালারটা নাকি ভালো আসে, এটা আমার মেজো আকারও কথা, সে আমিও দিয়েছি, কালারটা কিন্তু ভালোই এসেছে। দেখো কলা পাতাটাকে আমি ধুয়ে এখানে কেটে রেখে দিয়েছি, এই কলা পাতাতে আজকে খাওয়া হবে, একদম কচি কলা পাতা। দেখো রেখে দিয়েছি এখানে ধুয়ে। আর মামাকে না আমি আগেই খাইয়ে দিয়েছি, কেননা কী বলো তো, ওকে যদি আগে খাইয়ে না দিই না, ও মানে খেতে চায় না, একবার ওর বাবার পাতে একবার আমার পাতে হামলাহামলি করবে। তো সেই জন্য মানে খাবে তো না, তবু ওরকম দুষ্টুমি করবে, তাই ওকে আগে খাইয়ে দিয়ে
তারপর এখন আমরা বসেছি। তো ওর বাবা মানে তোমার দাদাভাই বলছিল কলা পাতায় শুধু খাবে। আমি বলছি কলা পাতায় কি শুধু খাওয়া যায়? থালার উপর কলা পাতাগুলোকে কেটে কেটে নিয়ে তারপর না কলা পাতায় খাবো। তো দেখো আমি আমার বুদ্ধিতেই এরকমভাবে কলা পাতাটা সাজিয়েছি, জানি না কেমন করলে ভালো হতো। তো এটা আমার বুদ্ধি ছিল পুরোপুরি, থালার উপরে এইভাবে কলা পাতা পাতবো তাহলে যাতে মানে ভাত বা ঝোল যাতে মাটিতে না পড়ে যায়, তো সেই জন্য। আর তোমার দাদাভাই কলা পাতাটা একদম ঠিক করে পাতিয়ে দিল। দেখো এবারে ও আজকে ভাতটা বেড়ে দিচ্ছে, আমি বললাম যে খাবারটা আজকে তুমিই বেড়ে দাও, আমি তো রান্না করেছি, এবার তুমিই বেড়ে দাও। তো সেই জন্য ও খাবারটা বেড়ে দিচ্ছিল। আর না একটা আলাদাই অনুভূতি লাগছিলো ছোটোবেলায় যখন আমরা কোনো নেমন্তন্ন বাড়িতে যেতাম না, তো এরকম শাল পাতার উপরে কলা পাতা দিয়ে কিন্তু পিন আপ করা থাকতো, মানে কলা পাতার উপরেই খেতাম। আর কী হতো না, ঝোল ভাত কলা পাতার ভেতরে নিচটা ঢুকে যেত, আর আমি টিপি 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 করে বের করতাম কলা পাতা থেকে। তো খেতে না ভীষণই ভালো লাগছিলো, সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিলো। আমাদের না বহুদিনের ইচ্ছা ছিল এরকম কলা পাতায় ভাত খাওয়া, কিন্তু না হয়ে উঠছিল না, জানো তো, আজকে হলো। আর এই যে কলা পাতায় ভাত বাড়া হয়ে গেছে, মেনু তোমাদের দেখিয়ে দিই। এটা হলো চাটনি, টমেটো, খেজুর, কিশমিশ দিয়ে একটা চাটনি, ঠিক আছে। আম এখানে পাওয়া যাচ্ছে না বলে টমেটোমের চাটনি করেছি। এখানে ভেন্ডিটাকে মানে ঢ্যাঁড়সটাকে সর্ষে বাটা দিয়ে তরকারি করেছে, ঠাকুমা দিয়েছে লাউ ডাল, আর এই যে মাংস। কিছুটা না খাওয়া হয়ে গেছে, তারপরে তো আমি ভিডিওটা করার কথা মনে হয়েছে, তো এতটাই খিদে পেয়ে গেছিলো। তো এখন ভাত খেয়ে নেবো। এই ডালটা না খুব সুন্দর হয়েছে টেস্ট, না ঠাকুমার বানানো লাউ ডাল, ওটা ডালটা মটর ডাল, কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল খেতে। আর আমাদের খাওয়া দাওয়া করে যা জবরদস্ত একটা ঘুম দিয়েছি না, যে কী বলবো, আমি না মানে ঘুমিয়ে পড়েছি কখন বুঝতেই পারিনি, দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছি। তারপর বিকেলে হতেই তোমার দাদাভাইকে আমি বলছি কি যে কিছু একটা নিয়ে আসো খাবার জিনিস। যাই হোক, সেও বিকেলবেলা আমার জন্য কিন্তু খাবার জিনিস নিয়ে এসেছিলো, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আর এখন বসেছি খেতে, আমি যে কী বক বক করছিলাম কে জানে, স্নান দান করেই একদম বসে পড়েছি একগাল হাসি নিয়ে। তো এই যে আমার মনে হয় না এই ঢ্যাঁড়সের তরকারিটা না তোমার দাদাভাইয়ের খুব ফেভারিট, জানি না কেন, ও শুধু বলে সর্ষে বাটা দিয়ে একটু করতে পারো সর্ষে বাটা, এই জন্য আমি সর্ষে বাটা দিয়ে করেছি। আমার তবে ঢ্যাঁড়স ভাজাটাই বেশি ভালো লাগে। আর এই যে দেখো আমাকে মাংস বেশি করে দিচ্ছে, আসলে ও বলে কি আমার এখানের মাংস খুব একটা ওর ভালো লাগে না, কলকাতার মাংস বেশি ভালো লাগে। কলকাতা আসলে এখানে মাংসটা না একটু সেদ্ধ করে নেয় আগে কাটার আগে, তো সেই জন্য নাকি জানি না ওর মাংস খুব একটা ভালো লাগে না। ও ঝোল দিয়ে আলু দিয়ে মানে 1 পিস কি 2 পিস ছিল, এর বেশি খায় না, আমি খাই বলতে গেলে। আর আমার তো খুবই ভালো লাগে। দেখো আমার খাওয়া কিন্তু শেষও হয়ে গেছে, চাটনিও পাতে চলে এসেছে। তো ভীষণই মানে এনজয় করে খেয়েছি আমরা খাবারটা। তো বিকেল হতে না হতেই তোমার দাদাভাইকে বলেছিলাম কিছু খাবার জিনিস নিয়ে এসো। তো আমাদের বাড়ির সামনে না ফুচকা একটা দাদা বসে, তো ফুচকার দোকান থেকে আলু কাবলি নিয়ে এসেছে আর ঘুগনি নিয়ে এসেছে। আলু কাবলিটা যা ঝাল ছিল না জানো তো, আমি খেতেই পারিনি, কিন্তু তোমার দাদাভাইয়ের খুব প্রিয় আলু কাবলি, ওই খেয়েছে। আর আমি খেয়েছি ঘুগনি। আমি দাদাটাকে বলেছিলাম যে আমার ঘুগনি দিলে না তুমি খুব একটা লঙ্কা দেবে না, তাও দেখো কাঁচা লঙ্কা ভর্তি করে দিয়েছে, আর লঙ্কার গুঁড়ি দিয়েছে নাকি কী জানে। আজকে ঘুগনিটা বেশ ভালোই ঝাল লাগছে। আর ঘুগনিতে দেখো এই যে পাপড়ি দেয়, এটা আমার সবথেকে বেশি ভালো লাগে। মাঝে মাঝেই না মনে হয় না ঘুগনি একটু খাই। আমি যখন ভিডিওটা এডিট করছি না, আমার তখনই মনে হচ্ছে আবার জিভে জল আসছে, এই ঘুগনিটা আমার এত টেস্টি লাগে না, ভীষণ টেস্টি লাগে। আর আলু কাবলিটা তো ঝাল থাকা সত্ত্বেও কিন্তু মাম্মাম 2-3টে খেয়ে নিয়েছে আলু। ও আসলে একটু ঝাল স্পাইসি খাবার খেতে খুব পছন্দ করে। তো হ্যাঁ, এখন ঘুগনি খেয়ে আমরা রাতে কী রান্না করবো এখন আমার ঠিক নেই, রাতে তো রান্না করতে হবে। আর সেটাই তোমার মানে তোমার দাদাভাইকে বলছিলাম যে রাতে কি রান্না করবো গো, ঘুগনিটা রেখে দিলে আমরা রাতে খাওয়া হয়ে যেত ভাত দিয়ে। আর দারুণ লাগছিলো খেতে, আমি সেটাই বারবার করে বলছিলাম যে খুব সুন্দর পাপড়ি দিয়েছে, এটাই বলছিলাম বারবার।